Follow and subscribe for more updates. আর কয়েকদিন পরেই মহালয়া। চতুর্দিকে পুজো পুজো গন্ধ। শরৎকালের নিয়ম মেনেই আকাশ গভীর নীল। বেশ কিছু মাখন রঙের ছেঁড়া মেঘের নরম টুকরো স্লথ গতিতে আকাশে ভেসে বেড়াচ্ছে। তাদের কোনো রকম ব্যস্ততা নেই, শুধু আপন মনে ধীর গতিতে কোন নিরুদ্দেশের ঠিকানায় চলেছে কে জানে। হয়তোবা কোনো প্রেয়সীর বার্তা বই নিয়ে চলেছে তার দূর প্রবাসী প্রিয়তমের জন্য। মা আসছেন, তাই প্রবাসের মানুষের এখন ঘরে ফেরার আমন্ত্রণ জানাতে চলেছে ওরা। মেঘগুলো আর যতই রোম্যান্টিক মুডে থাকুক না কেন, সূর্যদেব কিন্তু যথারীতি রুদ্রমূর্তিতে আছেন। এমনিতেই পুরাণে কথিত আছে যে এই দেবতার তেজের চোটে স্বয়ং তার অর্ধাঙ্গিনী দেবীর সংজ্ঞা তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। দুঃখের বিষয়, পৃথিবীর নগণ্য প্রাণীদের সে উপায় নেই। সুতরাং চাঁদের ওপরে সূর্যের অনাবিল আশীর্বাদ গ্রহণ করতে করতে মানুষগুলোর প্রাণ ওষ্ঠাগত। তবু যাদের মাথায় চমৎকার বাবরি চুল আছে তারা কিঞ্চিৎ ছাড় পেয়েছেন, কিন্তু যাদের ব্রহ্মতালু জুড়ে চকচকে দর্পণ সদৃশ্য ইন্দ্রলুপ্ত, তাদের অবস্থা শোচনীয়। দাদা, কটা বাজে? যাকে বলা হলো সেই দাদা বিরক্ত হলেন। ভদ্রলোক বাস স্টপে দাঁড়িয়ে আছেন প্রায় আধ ঘন্টা হয়ে গেল, কিন্তু বাসের পাত্তাই নেই। কপাল দোষে তারও গোটা মাথা জোড়া কপাল। যেভাবে অবাধে সোলার এনার্জি গ্রহণ করে চলেছেন, তাতে আশঙ্কা হয় রাতের চাঁদের বদলে তার টাকটিই না আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। মস্তিষ্কের ভেতরে ঘিলু টকবকিয়ে ফুটছে। যেটুকু ধূসর বস্তু আছে তাও বাষ্পীভূত হওয়ার উপক্রম। দাঁড়িয়ে দাঁড়িয়ে দু পায়ে দুব্ব গজিয়ে গেল। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সম্ভবত হেরিটেজে পরিণত হবেন। এমন পরিস্থিতিতে কেউ যদি আহ্লাদি গলার সময় জানতে চায়, তখন আর ধৈর্য থাকে? দাদা এক ঝলক প্রশ্নকর্তাকে দেখে নিলেন। লোকটাকে দেখতে অবিকল একটা ভোঁদরের মতো। সাদা ঝকঝকে দাঁত বের করে আবার জানতে চাইল, 12টা বেজে গিয়েছে? 12টা তো তার নিজেরই বেজে গিয়েছে, এবং বাস স্টপে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটিরই মানুষেরই বাজছে। তা সত্ত্বেও দাদা যথাসম্ভব শান্ত গলায় বললেন, 12:30। বাবা, ভোদর মার্কা লোকটা বলল, এর মধ্যেই এত বেলা হয়ে গেল? আমি তো বুঝতেই পারিনি। তিনি লোকটার দিকে রাগত চোখে আবার তাকালেন। লোকটার মুখে এখন কান এঁটো করা হাসি। ফের সেই আহ্লাদে মিহি গলায় জানতে চাইল, কতদূর যাবেন? দাদার উত্তর দেওয়ার ইচ্ছে ছিল না, তবু নিমপাতা গেলার মতন মুখ করে একটি বিরাট শপিং মলের নাম করলেন। লোকটার পিটপিটে চোখ নেচে উঠল। বেটা নির্ঘাত পুজোর শপিং করতে যাচ্ছে। এত বড় শপিং মলে যাচ্ছে মানে মালদার পার্টি। আর চোখে একবার তার প্যান্টের পকেটে রাখা ওয়ালেটটা দেখে নিল সে। যথেষ্ট পেট মোটা। এক ঝলকেই বুঝে নিল শুধু ক্রেডিট কার্ড নয়, এ পাবলিক যথেষ্ট ক্যাশ নিয়েই বেরিয়েছে। এখন শুধু সুযোগ বুঝে হাত মারতে পারলেই কেল্লা ফতে। আর যেভাবে ওয়ালেটটা অসতর্কভাবে আধখানায় বেরিয়ে আছে, তাতে কোনো অসুবিধেই হওয়ার কথা নয়। যখন সে মনে মনে এসব অঙ্ক কষছিল, ততক্ষণে বাস এসে দাঁড়িয়েছে স্টপেজে। তার হাবভাব অবিকল আস্ত হরিণ গিলে আসা অজগরের মতো। নড়াচড়ার কোনো ইচ্ছেই নেই। সেফটিপিনের গোছার মতো যথাযথ মানুষের ঝুলছে। বেচারি কন্ডাক্টরের দাঁড়াবার জায়গা নেই। ধ্যানস্থ বকের মতো এক পায়ে কোনো মতে দাঁড়িয়ে চেঁচিয়ে বলছে, আসুন আসুন, তাড়াতাড়ি উঠে আসুন, যাবে যাবে। বাসের মধ্যে প্রচণ্ড ভিড়। লোকগুলো একে অন্যের সঙ্গে লেপ্টে আছে। আহা, এরই নাম তো মহামিলন। এর হাত ওর কাঁধে, ওর ঠ্যাং আরেকজনের ঠ্যাঙের তলায়। কারোর ফরাসি সুগন্ধের সঙ্গে মিলে যাচ্ছে অন্য কারোর ঘামের দুর্গন্ধ। কারো শখের শার্টের ওপরের পিছনে লোকটির মুখে পানির রস বাটিক প্রিন্ট তৈরি করছে। সব মিলিয়ে পুরো দিবে আর নিবে, মিলাবে মিলিবে কেস।
এরকম ভিড় দেখলেই দিল গার্ডেন গার্ডেন হয়ে যায় ওস্তাদের। হ্যাঁ, ওই ভোঁদরমুখো লোকটার নামই ওস্তাদ। বলাই বাহুল্য যে এটা ওর পিতৃপ্রদত্ত নাম নয়, কিন্তু ওর হাতের কাজ এমন মাখনের মতো যে ওর লাইনের সবাই ওকে ওস্তাদ বলেই ডাকে। সবাই জানে যে সে তল্লাটে কনৌসার অফ পিকপকেট চ্যাম্পিয়ন সমাজসেবী বলে কথা। কোনো মতে ভিড় ঠেলে ঠুলে একে গুঁতো মেরে ওর পা মারিয়ে দিয়ে টপটপ গোটা দুয়েক হাত মেরে ওস্তাদ এসে দাঁড়ালো ঠিক সেই বাস স্ট্যান্ড তুতো দাদাটির পিছনে। শুরুতেই ভিড়ের ধাক্কাধাক্কিতে সুযোগে 2টো উইকেট তুলে নিয়েছে, তাই এক মুহূর্তে সেই আত্মবিশ্বাসের তুঙ্গে। এই তো কয়েক ইঞ্চির সামনেই তার বহু ঈপ্সিত ওয়ালেট। একটু হাত বাড়ালেই, আরে দাদা! এক প্যাসেঞ্জারের চিৎকার সচকিত হয়ে তাড়াতাড়ি হাত টেনে নিল ওস্তাদ। বাস চলছে ঠিকই, কিন্তু এত মন্তর গতিতে যে কচ্ছপও বোধহয় ওভারটেক করে যাবে। বাসের সামনের দিকে এক অধৈর্য প্যাসেঞ্জার বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠলেন, বাসটাকে এবার টানুন, কতক্ষণ এরকম ক্যাটওয়ার্ক চালাবেন? মনে হচ্ছে এবার নেমে ঠেলতে হবে। পাশ থেকে মন্তব্য ভেসে এলো। ওস্তাদ কথাগুলো শুনে সামনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়, আর ঠিক তখনই চোখে পড়ল ওকে। বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে ওঠে সে। আরে সেই লোকটা না, একদম সামনের মুখোমুখি সিটটায় বসে আছে। তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে আগের দিনের মতো, মুখে সেই সাংঘাতিক রহস্যময় হাসি, যেন ওস্তাদের সব রহস্য জানেও। অপলকে দেখছে তাকে, বলা ভালো মাপছে তার গতিবিধি। ভাবটা এমন যেন বলতে চাইছে, আমি সব জানি। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয় ওস্তাদ। আবার সেই লোকটা, একেবারে মূর্তিমান ফণী। 2 দিন আগে এই রুটের বাসে দেখেছিল। একেবারে শুরু থেকেই ওর দিকে এমনভাবে একদৃষ্টে তাকিয়েছিল যে হাতটা একটু নাড়াতেও পারছিল না সে। 2-1বার অগ্রসর হয়েও পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল ওস্তাদ, কারণ লোকটার চোখ তো নয়, যেন একজোড়া হ্যালোজেন লাইট। সেই দপদপে অপলক দৃষ্টির সামনে স্বয়ং কৃষ্ণও বোধ হয় হাত সাফাই করে নুনি খেতে পারতেন না। ওস্তাদ তো মানুষ। সে টের পেল বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। এই লোকটার জন্যই আগের দিন বিশেষ সুবিধা করতে পারিনি। হাতে যন্ত্র থাকা সত্ত্বেও দামি দামি ভ্যানিটি ব্যাগ, পেট মোটা পার্স, ওয়ালেটগুলোকে অক্ষতই ছেড়ে দিতে হয়েছিল। আজও কি তবে কপালে ব্যর্থতাই নাচছে? চোখের সামনে দামি চামড়ার মোটা ওয়ালেটটা তখনও ভালোবেসে হাতছানি দিয়ে ডেকে চলেছে। ওটাকে আলগোছে তুলে নেওয়া ওস্তাদের কাছে প্লেট থেকে রসগোল্লা তুলে নেওয়ার মতোই সহজ কাজ। অথচ এই অল্পে লোকটার জন্য কি সেটাও পারবে না? মরিয়া হয়ে হাতটা অতি সন্তর্পণে বাড়িয়ে দিল সে। আরে পেয়েছেন কি মশাই? ওস্তাদ প্রায় ব্যাগটাকে ছুঁয়েই ফেলেছিল, কিন্তু ফাঁক বুঝে তুলে নেওয়ার আগেই ব্যাগের মালিক সেই দাদা নড়ে চড়ে উঠলেন। তার সামনে দাঁড়ানো লোকটির দিকে প্রায় তেড়ে গিয়ে বললেন, তখন থেকে আপনি আমার টাকে খোঁচা মেরে চলেছেন। এটা আমার টাক, বারোয়ারি ঢাক নয় যে যার খুশি এসে পিটিয়ে যাবে। ভিড়ের মধ্যে থেকেই কোনো এক সুরসিক ফোড়ন কাটলেন, নিজের জিনিস নিজের দায়িত্বে রাখুন, তা না পারেন তো এত কিছু নিয়ে ভিড় বাসে ওঠার দরকার কি? আমি আমার টাক আগলেই রেখেছি। দাদা তেলে বেগুনে জ্বলে উঠেছেন, কিন্তু ওকে বলুন নিজের হাত সামলে রাখতে। উফ! তিনি হাউমাউ করে আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কথা শেষ হওয়ার আগেই হঠাৎ একখানা পেল্লায় লম্ফ মেরে উঠলেন। না, নিজের ইচ্ছায় নয়। বাসটা সম্ভবত স্পিড বাম্পে ধাক্কা খেয়ে লাফিয়ে উঠেছে। মুহূর্তের মধ্যে বাসযাত্রীরা মহাকাশ যাত্রীদের অভিজ্ঞতা লাভ করেছেন, অর্থাৎ শূন্যে ভাসমান হলেন। দাদার মাথাটা প্রায় আর একটু হলেই বাসের ছাদে ঠুকে যাচ্ছিল। সেই দৃশ্য দেখে আবার উড়ে এলো ফোড়ন। আহা, ফেটে গেল বুঝি? দাদা ততক্ষণে সামলে নিয়েছেন। চোখ গোল গোল করে বললেন, কি ফাটলো?
মানে ফ্যাচফ্যাচে হাসির সঙ্গে ভেসে এলো শব্দগুলো। কালী নামের ঢোল। ভদ্রলোক প্রায় দাঁত কিরমিরিয়ে উঠেছেন। গোল গোল ভাটার মতো চোখ করে সম্ভবত ঝগড়া করার প্রস্তুতিই নিচ্ছেন। অন্যদিকে বিশেষ মন নেই। এই সুযোগ, প্যান্টের পকেটের ওয়ালেটটা। কিন্তু না, ওস্তাদের কপালই খারাপ। এবারও হলো না। এমন নয় যে সে চেষ্টা করেনি, কিন্তু হাত বাড়াতে গিয়েই দেখলো লোকটা ফের তার দিকেই তাকিয়ে আছে। মুখে সেই রহস্যময় মিটমিটে হাসি। নিষ্পলকে দেখছে তাকে। এমন করে দেখছে যেন ওস্তাদকে সে খুব ভালোভাবেই চেনে। আর তার মনের অন্ধকার গলি ঘুজিগুলো ওই দুটো চোখের সামনে একদম দিনের আলোর মতো স্পষ্ট। ওস্তাদের মনে সন্দেহ ঘনায়। কে এই লোকটা? সাধারণ প্যাসেঞ্জার? কিন্তু ভাবে ভাবে ওকে মোটেই সাধারণ মনে হচ্ছে না। ওর পরপর দুদিন আবির্ভাবটা কি নিতান্তই কাকতালীয়? তাই যদি হয়, তবে এরকমভাবে তাকিয়ে আছে কেন? মুখে স্মিত হাসিটাই বা কেন লেগে আছে? ও কি ওস্তাদের পরিচিত? আগে কখনো দেখেছে? ভাবতে ভাবতেই ঘেমে ওঠে সে। এমনও তো হতে পারে এই লোকটা ওর ভূতপূর্ব শিকার। কোনোদিন হয়তো ওরই পকেট সাফা করেছিল ওস্তাদ, সেই জন্যই। সেও আবার চোখ শুরু করে দেখতে থাকে লোকটাকে। দেখলে তো নিরীহ বলেই মনে হয়। নিতান্তই সাধারণ পাঞ্জাবি পাজামা পরে আছে, কাঁধে একটা শান্তিনিকেতনী ঝোলা, শান্তসুমুখ চেহারায় বেশ অহিংস ভাব। কোনো দিক থেকেই ওকে বিপজ্জনক মনে হয় না। অথচ চামনিটা অদ্ভুত, আশ্চর্য বরফ শীতল, মনে হয় অর্ধনিমজ্জিত হিমশৈল। চোখ দুটো নেহাতি আইসবার্গের ওপরের অংশ, বাকিটা লুকিয়ে রয়েছে আরো গভীরে। সেই অংশটা হয়তো আরো রহস্যময়, আরো বিপজ্জনক। ওস্তাদ ওকে তীক্ষ্ণ দৃষ্টিতে মাপছিল, কিন্তু ঠিকমতো ওকে মেপে নেওয়ার আগেই আরো একটা বিপজ্জনক ঝাঁকুনি। এবার দাদাটি ওস্তাদের ঘাড়ের ওপর এসে পড়েছে, একদম লুজ বল। এই সুযোগে ছক্কা মারতেই হবে। ওয়ালেটটা এবার ওর কোমর স্পর্শ করেছে। ওটা তুলে নেওয়ার জন্য কোনো যন্ত্রের দরকার নেই, ওস্তাদের হাতই যথেষ্ট। শুধু একবার টুক করে তুলে নিলেই হয়। তার সাঁড়াশির মতো আঙুল দুটো মুহূর্তের জন্য চেপে ধরল ব্যাগটাকে। ওই মুহূর্তে ভগ্নাংশের স্পর্শেই সে বুঝতে পারল তার আন্দাজি সঠিক। ওয়ালেটটার ভিতরে ভালোই মালপত্র আছে। তুলে নিতে পারলেই কয়েকদিন ইনকাম একসঙ্গে হয়ে যাবে। এবার মালটাকে তুলেই ছাড়বে ওস্তাদ। কিন্তু অভ্যস্ত হাতে ব্যাগটাকে টান মেরে বের করতে করতেই ফের পাথর হয়ে গেল সে। লোকটা আবার একদৃষ্টে তাকিয়ে আছে এই দিকে, যথারীতি মিটমিট করে হাসছে। মুখ তুলে তাকাতেই একদম চোখে চোখ পড়ে গেল। ওস্তাদের মনে হলো তার আঙুলগুলো বরফ হয়ে গিয়েছে, অথবা অসাড়। তার মনের অবস্থা বলার মতো নয়। একটু আগেই মনে হয়েছিল লুজ বল পেয়েছে, এখন বুঝতে পারছে লুজ বলের ছদ্মবেশে বডি লাইন চলছে। চতুর্দিকে শিকারির মতো ছড়িয়ে আছে চতুর ফিল্ডাররা। পুরো জন্ডি রোডেসের ফিল্ডিং। স্কোর করা তো দূর, নড়তে চড়তেই পারছে না। বেশ কিছুক্ষণ ধরে এই পর্বই চলল। সেই আগের দিনেরই ইতিহাস পুনরাবৃত্তি। যতবারই সে ওয়ালেটটাকে কবজা করার হাত বাড়ায়, ঠিক ততবারই অব্যর্থ টাইমিংয়ের লোকটার মুন্ডু ঘুরে যায় তার দিকে। ওরকম গোল গোল চোখের সামনে কেউ পকেট মারতে পারে? বাধ্য হয়ে হাল ছেড়ে দেয় ওস্তাদ। দাদা কি আগে পাইলট ছিলেন নাকি? বাস ড্রাইভারের দিকে কোনো এক প্যাসেঞ্জারের প্রশ্নবাণ ধেয়ে গিয়েছে। ড্রাইভার এবার খোঁচা খেয়ে এদিকেই তাকায়। প্রশ্নকর্তা মৃদু হেসে বলে, আসলে মাটিতে দাঁড়িয়ে থাকার চেয়ে হাওয়ায় বেশি উড়ছেন কি না? ড্রাইভার একটা জ্বলন্ত দৃষ্টিপাত করে মুখ ফিরিয়ে নেয়। পাশ থেকে আরেকজন বলে উঠল, না না, পাইলট নয়, উনি অ্যাস্ট্রোনট ছিলেন, রকেট চালাতেন, দেখছেন না
কেমন মাধ্যাকর্ষণের ধাপ ঠাকুরদা মায় 14 পুরুষের শ্রাদ্ধ করে ছাড়ছেন? এসব মন্তব্য শুনলেই যে কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বে। বাস ড্রাইভার কতটা ফ্রাস্ট্রেটেড হলো কে জানে, কিন্তু তার চেয়ে একটি দুঃখী আত্মা নিজের ব্যর্থতার হতাশায় ডুবেছিল। ওস্তাদের হঠাৎই মনে পড়ে গেল কয়েকদিন আগের খবরের কাগজে পড়া খবরটা। পুজোর আগে পকেটমারি, কেপমারি, ছিনতাইয়ের প্রকোপ দূর করার জন্য কলকাতা পুলিশ সব জায়গায় সাদা পোশাকের ছদ্মবেশী পুলিশ ছড়িয়ে দিয়েছে। দ্বিগুণ উৎসাহে মাঠে নেমে পড়েছে ইনফরমাররা। দাগি অপরাধী তথা হিস্ট্রি শিটারদের চোখে চোখে রাখার ব্যবস্থা হচ্ছে। এই খবরটা আগেই তার চোখে পড়েছিল, তখন বিশেষ পাত্তা দেননি, বরং ভেবেছিলেন এসব নিতান্তই কলকাতা পুলিশের মিথ্যে আশ্বাস। অথচ এখন মনে হচ্ছে খবরটা ঠিকই ছিল। ওস্তাদ নিশ্চিত হয়, হ্যাঁ, লোকটা নির্ঘাত সাদা পোশাকের পুলিশ, অথবা ওদের ইনফরমার। সেজন্যই তাকে এভাবে চোখে চোখে রাখছে। কোনো রকম বেগরবাই করলেই সোজা ক্যাঁক করে ধরে পাঠিয়ে দেবে শ্রীঘরে, তারপর চলবে কচুয়া ধোলাই। সে মনে মনে বুঝতে পারছিল আজ দিনটা মাটি হতে চলেছে। আস্তে আস্তে নিরাশার অন্ধকারে ডুবে যাচ্ছিল ওস্তাদ। কালীবাড়ি কালীবাড়ি চিৎকার করে সামনের স্টপেজে নাম ঘোষণা করলো কন্ডাক্টর। আর তখনই ঘটল এক অত্যার্য ঘটনা। লোকটা ওস্তাদকে অবাক করে দিয়ে আচমকা শটান উঠে দাঁড়ালো। তারপর ঝোলার ভেতর থেকে বের করে আনলো একটা ফোল্ডিং ব্লাইন্ড ওয়ার্কিং স্টিক। লাঠি ঠকঠকিয়ে আন্দাজে এগিয়ে এলো তার দিকেই। সম্ভবত পিছনের দরজা দিয়ে নেমে যাবে পরের স্টপেজে। তার হাঁটা চলাতেই স্পষ্ট যে মানুষটি দৃষ্টিহীন। ওস্তাদের মনে হলো বহু বছর দ্বীপান্তরে থাকার পরে সে বুঝি এতদিনে দেশের মাটিতে পা রাখল। লোকটা অন্ধ, তার মানে ও কিছুই দেখছিল না, সে শূন্য দৃষ্টি মেলে তাকিয়েছিল। ওস্তাদের কীর্তি দেখার কোনো সুযোগই ছিল না ওর, অথচ সে কিনা এতক্ষণ ভয় সিটিয়ে মরছিল। লোকটা এগিয়ে আসতে আসতেই বাঁশের ঝাঁকুনিতে একটু বেসামাল হয়ে উল্টে পড়ল ওস্তাদের ঘাড়ের ওপরে। পরক্ষণেই সামলে নিয়ে অপ্রস্তুত হয়ে বলল, সরি। কোনো ব্যাপার না দাদা। ভীষণ আনন্দে ও শান্তিতে ওস্তাদ তখন করুণার সাগর। আসুন আপনাকে নামিয়ে দিই। থ্যাঙ্কস ভাই, মেনি মেনি থ্যাঙ্কস। ঈশ্বর আপনার মঙ্গল করুক। অন্ধ লোকটাকে হাত ধরে স্টপেজে নামিয়ে দিল সে। তারপর ফুরফুরে মনে এসে দাঁড়ালো নিজের জায়গায়। এখন আর কোনো বাধা নেই। ওই পেট মোটা ওয়ালেটটা এখন তার, শুধু তারই, আর কেউ তাকে আটকাতে পারবে না। আমার ওয়ালেট? এতক্ষণে বাসস্ট্যান্ডের টাকদাদাটি চুপচাপই দাঁড়িয়েছিলেন, নীরবে দাঁড়িয়ে বাসের ঝাঁকুনি সহ্য করছিলেন। কিন্তু বাস কন্ডাক্টর তার কাছে ভাড়া চাইতেই বিপত্তি ঘটল। পকেটে হাত ঢুকিয়েই চরম হাঁকার পারলেন, আমার ওয়ালেট নেই। ওস্তাদ এবার যেন প্রচণ্ড এক ধাক্কা খায়। ওয়ালেট নেই মানে? এই তো একটু আগেই ছিল, সে সচক্ষে দেখেছে। ওটার ওপর থেকে একবারের জন্য চোখ সরায়নি, শুধু যখন সেই লোকটা ওর ঘাড়ে এসে পড়ল। মুহূর্তটা মনে পড়তেই তার বুকের রক্ত হিম হয়ে যায়। কি এক কুটিল সন্দেহে তার হাত দুটো বিদ্যুৎ বেগে নিজের পকেট দুটো ঢুকে গেল। নেই, সেখানে কিচ্ছু নেই। ওর নিজের পাশটা তো বটেই, এমনকি শুরুতেই যে দুটো ব্যাগ তুলেছিল সেইগুলো সব হাওয়া। ওর খালি পকেট দুটো যেন সজোরে ব্যঙ্গের হাসি হেসে উঠল। ওস্তাদ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। তার মানে লোকটাও অন্ধ ছিল না, সে ওস্তাদ ছিল, তার চেয়েও বড় ওস্তাদ। Follow and subscribe for more updates.